একটা তোমাদের অভিভাবকও বুঝে না যে তোমাদেরকে পরীক্ষা পড়ালেখার ব্যাপারে একটু করতেছে না কেন। আচ্ছা আমরা এখন হ্যাঁ 8.4 এক নাম্বারটা আমরা প্রমাণ করব। 8.4 এক দেখো কি বলছে, ভূকেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের বহিস্থ কোন বিন্দু পি থেকে বৃত্তে দুটি স্পর্শক টানা হলো। প্রমাণ করে যে উভয় সরলরেখা স্পর্শ যায়ের স্পর্শ বিন্দুতে লম্ব সমদ্বিখণ্ডিত হয়। এই হইছে একটা বৃত্ত, তার বহিস্থ একটা বিন্দু পি, পি থেকে এই বৃত্তের মধ্যে দুইটা স্পর্শক অঙ্কন করব আমরা। এই দুইটা স্পর্শক অঙ্কন করলাম পি বিন্দু থেকে। এরপরে সে স্পর্শ বিন্দুগামী যা বলছে, স্পর্শ বিন্দুগামী যা এখানে প্রশ্ন উল্লেখ আছে দুটি স্পর্শক টানা হলো। প্রমাণ করে যে উভয় সরলরেখা স্পর্শ যা, স্পর্শ যা মানে স্পর্শ দুইটা বৃত্ত দিয়ে যে সরলরেখাটা অঙ্কন করব সেটা হচ্ছে স্পর্শ যা। আর এটা হচ্ছে এই উপি রেখাটা স্পর্শ যার লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক। এই যে মনে করে এটা হচ্ছে ডি বিন্দু, এই উপি সরলরেখাটা এবি যাটাকে দুইটা ভাগে বিভক্ত করে এডি আর বিডি, এডি আর বিডি সমান, এডি আর বিডি সমান। আবার এখানে ওডি লম্ব, এইটা আবার এখানে লম্ব। আমরা এটাই প্রমাণ করব। আমরা এখানে প্রমাণ করব কি এডি সমান বিডি, আবার ইয়াতে লম্ব এই উপি যে এবি এর উপরে লম্ব সেটাও প্রমাণ করব। কারণ প্রশ্নতে আমাদের বলে দিছে যে লম্ব সমদ্বিখণ্ডক। এবার আসো আমরা প্রমাণে প্রথম চিত্রটা এঁকে নেব, সপরে আইলো সারে আগে বুঝাই নি। এবার যোগ করি, তাহলে কি কিছু করব আমরা অঙ্ক উভয়ে ও ওবি যোগ করি। এবার আসো আমি সরাসরি প্রমাণে যাই। আর তোমরা বিশেষ নির্বাচন, সাধারণ নির্বাচন বা গাইডে থেকে একটু সাহায্য করে নিও। এবার আসো প্রমাণ। আমরা প্রথম কি করব, আমরা এটা মুছে ফেলি। আমরা দেখো আমাদের মেইন কাজটাই হবে ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ বি ও ডি কে সর্বসম বানানো। আমাদের কাজ হবে এ ও ডি আর বি ও ডি কে সর্বসম বানানো। তো এ ও ডি আর বি ও ডি কে সর্বসম বানাইতে গেলে আমাদের কি কি আছে, ও এর সমান সমান কিন্তু ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ। আর হচ্ছে কত, ওডি সমান ওডি সাধারণ বাহু। আমাদের ফাইনালি এই দুইটা ত্রিভুজকে সর্বসম বানাইতে হবে। তাহলে এই দুইটা ত্রিভুজকে সর্বসম বানাইতে গেলে এই দুইটা জিনিস সমান আমরা জানি, কিন্তু আর বাকি কোণগুলো সমান আমরা জানি না। এই কোণগুলা কি 90 ডিগ্রি না কত ডিগ্রি তাও আমরা জানি না। তাহলে আমরা আর বলতে পারি না ত্রিভুজ এটা সর্বসম কিনা। তাহলে সর্বসম করতে গেলে আমাদের আরেকটা জিনিস লাগবে। এবার দেখি ওই আরেকটা জিনিস কিভাবে প্রমাণ করব। ওই আরেকটা জিনিস প্রমাণ করতে গেলে দেখো আমরা এই দুইটা ত্রিভুজ ব্যবহার করব। ত্রিভুজ এ ও পি ও ত্রিভুজ বি ও পি, এই দুইটা ত্রিভুজের মধ্যে কে কে সমান, এপি সমান সমান হইছে বিপি। গতকাল উৎপাদক ও উপপাদ্য যেটা পড়াছিলাম, বহিস্থ কোন বিন্দু থেকে বৃত্তে যদি দুটো স্পর্শক অঙ্কন করা যায় তাহলে স্পর্শ বিন্দু দুইটা স্পর্শক দুইটা দৈর্ঘ্য সমান হবে, অর্থাৎ এপি সমান বিপি, এটা আমরা আগে জানি। এবার ও এ সমান সমান ওবি,
একই বৃত্তের ব্যাসার্ধ জানি। এবার উপি সমান উপি সাধারণ বাহু, উপি সমান উপি সাধারণ বাহু, আর এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, আর এটা হচ্ছে কি, এটা লেখা লাগে না, আর এটা লেখার এরকম বৃত্তের বহিস্থ কোন বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক, এই কারণে লিখতে পারো, ওই 26 নাম্বার উপাদ্যটা লিখে দিতে পারো, না লিখলেও চলবে। তাহলে দেখো এই দুটা ত্রিভুজের এখন থেকে অবস্থা আছে এওপি আর বিওপি, এই দুটা ত্রিভুজ যে তিনটা বাহু, এইটা তিনটা জিনিস ওইটা তিনটা জিনিস সমান, তাহলে ত্রিভুজ দুটা হচ্ছে সর্বসম, ত্রিভুজ এওপি সর্বসম ত্রিভুজ বিওপি। সর্বসম হলে আমরা কি লিখতে পারি, এই কোণ সমান এই কোণ, কোণ এওপি সমান সমান কোণ বিওপি। হ্যাঁ না, তার ম্যাথ করতে দিচ্ছি তো আমি, এগুলা একটা সলিউশন করে দিব না, এটা ম্যাথের ওই টাইপটিও করে না। এবার দেখো তোমরা দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় আমাদের কি কি দরকার, আমাদের দরকার হচ্ছে দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে আমার এডি আর বিডি দরকার, তাহলে এডি সমান বিডি। এরপরে দেখো তাহলে এডি সমান বিডি হলে কিন্তু লম্বটা প্রমাণ করতে বলছে, তাহলে আবার লম্বটা প্রমাণ করতে গেলে কি হইব, এই কোণটা সমান সমান এই কোণটা লিখে নিয়ে আগে, কোণ ODA সমান সমান কোণ ODB, হ্যাঁ এই দুটো কোণ সমান। এবার দেখো এই দুটো কোণ কি রৈখিক যুগল কোণ, এই দুটো কোণকে বলা হয় রৈখিক যুগল কোণ, যেহেতু এরা রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাণ সমান, সুতরাং কোণ ODA সমান সমান ODB সমান এক সমকোণ। সুতরাং এটা যদি এক সমকোণ হয় তাহলে কি হইব, OD লম্ব AB, অর্থাৎ OP AB যায় লম্ব সমদ্বিখণ্ড, প্রমাণিত। এই হইছে একটা বৃত্ত, বহিস্থ বিন্দু, এটা একটা পি বিন্দু, দুটা স্পর্শক আঁকছি। তো প্রশ্নে বলা আছে স্পর্শক দুইটা বৃত্তকে এ বিন্দু আর বি বিন্দুতে সেট করে, এ বিন্দু আর বি বিন্দুতে সেট করলে এরপরে সমান বদ্ধ বলছে কি পিইউ, এ পিইউটা কোণ এপিবি কে সমদ্বিখণ্ডিত করে, মানে এই কোণটাকে, এই যে একটা কোণ আছে এই কোণটাকে এইটা সমদ্বিখণ্ডিত করে। আবার আমরা অঙ্কন করি ওপি আর ওবি যোগ করি, অঙ্কন হবে এখানে শুধু ও এ ও বি যোগ করি,
তো দেখো সমদ্বিখণ্ডিত করে বুঝবো কিভাবে, যদি আমরা প্রমাণ করতে পারি এই কোণ সমান এই কোণ। দেখো এই যে এই ইউপিটা পুরা কোণটা সমদ্বিখণ্ড বুঝবো কিভাবে, যদি আমরা প্রমাণ করতে পারি এই কোণ সমান এই কোণ। এটা সমান হইছে এই নিচের কোণটা। তাহলে এই দুইটা কোণ প্রমাণ করতে গেলে আমরা নিতে হইব কি, দুইটা ত্রিভুজ, ত্রিভুজ AOP আর ত্রিভুজ BOP। দেখি চিন্তা করো তো, কে বলতে পারো দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করো। ক্লাস এগিয়ে থাকতে এখানে কয়েকজন আসলে খুব পারতা ভালো হয়। স্যার OA ইকুয়াল OB। ও কি OA ইকুয়াল OB। A ইকুয়াল OB, তারপর AP ইকুয়াল BP। AP ইকুয়াল BP। BP, তারপর UP সাধারণ বাহু। নোট OP সমান সমান OP সাধারণ বাহু। এটা হবে একই বৃত্তের ব্যাসার্ধ। হ্যাঁ ব্যাসার্ধ, আর এটা হচ্ছে সাধারণ বাহু, আর এটা হচ্ছে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত দুটি স্পর্শক। বৃত্তের বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত দুটি স্পর্শক। এবার তিনটা জিনিস সমান হলে আমরা লিখতে পারি ত্রিভুজ AOP সর্বসম ত্রিভুজ BOP। এবার সর্বসম হলে আমাদের যেটা দরকার, কোণ FPU সমান সমান কোণ BPU, অর্থাৎ OP কোণ FPB এর সমদ্বিখণ্ডক। প্রমাণিত। বেশি ইম্পর্টেন্ট সেটা দিতেছি। উপপাদ্য 20 উপপাদ্য 8.2 এর 1 2 4, তারপরে উপপাদ্য 23 24, কোন 8.3 এর 3, 5। এই দেখো সৃজনশীলগুলা তোমরা যখন মেইনগুলা করবা তখন সৃজনশীলগুলা পারবা। উপপাদ্য 26, আট দশমিক 4 1 5 6 1 5 6। উপপাদ্য তো দিয়ে রাখি আমি একটা বৃত্ত। এবার বলছি এটার কেন্দ্রটা নির্ণয় করতে। তোমরা আবার মনে করো না যে অঙ্কন করার সময় যেটা হবে ছিদ্র বস্তু এটাই তো কেন্দ্র। হ্যাঁ এটাই কেন্দ্র, তবে অঙ্কনের মাধ্যমে আমাদেরকে দেখাইতে হবে। এই জন্য তোমরা কি করবা, দুইটা যা আঁকবা এরকম। এই মনে করো এ বি, তারপরে হচ্ছে কত বি সি, দুইটা যা আঁকবা। দুইটা যা এঁকে কি করো, লম্ব সমদ্বিখণ্ডক। যা এর লম্ব যেই দুটো রেখার লম্ব সমদ্বিখণ্ডক কিভাবে আঁকে, এটাকে কেন্দ্র করে এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই দিকে একটা বৃত্তচাপ, এই দিকে একটা বৃত্তচাপ, আবার এটাকে কেন্দ্র করে একই মাপ নিয়ে এই দিকে বৃত্তচাপ, এই দিকে বৃত্তচাপ। এবার যেটা আঁকছি এইটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক।
তো দেখো এখন প্রশ্ন হইছে যে লম্ব সমদ্বিখণ্ডক কেন আঁকলাম, কারণ আমাদের একটা অনুসিদ্ধান্ত ছিল এরকম হইছে কি কোন জায়ের লম্ব সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী, যে কোন জায়ের লম্ব সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী একটা অনুসিদ্ধান্ত ছিল। এই জন্য এই যে লম্ব সমদ্বিখণ্ডক আঁকছি এটা কেন্দ্র দিয়ে গেছে। তাহলে ঠিক আবারও এটারও লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো, এই তারপরে এই লম্ব সমদ্বিখণ্ডক আঁকলাম। তাহলে দুইটা জায়ের লম্ব সমদ্বিখণ্ডক আঁকলাম, এই জায়ের লম্ব সম আচ্ছা এরপরে হবে এস এস টি, তারপরে হবে এস টি এইচ, এস টি বি, তারপরে লিখো টি এস এস, টি এস টি, তারপরে হবে টি পি এইচ, তারপরে টি। তাহলে এবার আসি প্রশ্নটা বোঝাই কি বলছে এখানে। হ্যাঁ বলছে এখানে কমপক্ষে দুইটি এইচ এবং বড় মানে এক নম্বরে প্রমাণ করছে কমপক্ষে দুটি এইচ। কমপক্ষে মানে কি তার কম না, কমপক্ষে মানে হচ্ছে তার কম না। তো ওই কমপক্ষে দুটি এইচ হলে আমরা কাকে কাকে নিব, মানে কমপক্ষে মানে তার কম না, এটা মাথায় রাখতে হবে, তার কম না তার সমান বা বেশি। এখানে যেহেতু বলেছে কমপক্ষে দুটি এইচ, তাহলে দুটা এইচ নিবা তিনটা এইচ নিবা, এটাও নিব, এটাতে দুটা এইচ আছে এটাও নিব, কিন্তু এখানে একটা এইচ আছে তো তাকে নিব না, এখানে দুটা এইচ আছে এটা নিব, এখানে একটা এইচ আছে এটা নিব না, আর এইখানে এইচ আছে একটা, এটাও নিব না এটাও নিব না। তাহলে আমরা কি লিখবো, আমি একটা অঙ্ক সাজাই করাই দিই। হ্যাঁ তাহলে কি হইব, এটা কেমনে সাজাবো, কমপক্ষে দুটি এইচ আসার নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র লিখবো, নমুনা ক্ষেত্র হবে কত, এস এস এস, এস এস টি, এস টি এইচ, টি এইচ এইচ। এর আগে কি আমরা লিখতে দেব কি সমগ্র সম্ভাব্য ফলাফল, সমগ্র সম্ভাব্য ফলাফল 8, মানে এখানে 8টা নমুনা বিন্দু আছে। এবার কমপক্ষে দুটি আছে, এবার এইখান থেকে পাবো আমরা অনুকূল ফলাফল, কমপক্ষে দুইটি এস আসার অনুকূল ফলাফল, ফলাফল কত, 1 2 3 4 সমান হচ্ছে 4। এরপরে লিখবা সুতরাং পি অফ কমপক্ষে দুইটি এইচ লেখা সমগ্র ও নিচে হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল, উপরে হচ্ছে অনুকূল ফলাফল। তাহলে ভাগ করলে হবে কত, 2 ভাগের 1। হ্যাঁ তো এটা তোমরা অঙ্কটা তুললেই চলবে, আর এত বিস্তারিত লাগবে না, এত দ্রুত করো। সমান তার কম না হলেও হবে, কি বলছে স্যারে, বড় জোর মানে তার সমান তার কম না হলেও হবে। তাহলে বড় জোর দুটি কি বলছে, তাহলে এটাতে নাই, তারপরও নিব, এখানে একটা টি আছে নিব কারণ 2 এর কম, এটাতে একটা টি আছে নিব, এটাতে দুটা টি আছে সমান সমান নিব, এটাতে একটা টি আছে নিব, এটাতে দুটা টি আছে নিব, এটাতে দুটা টি আছে নিব, কিন্তু বড় জোর দুটা টি বলছে তো এখানে তিনটাই, জন্য এটা নিব না। এবার বুঝছো তো বড় জোর আর কম পক্ষের পার্থক্য তোমরা পারবা তো বুঝতে। হ্যাঁ তাহলে এটা শিখবে এইভাবে। এরপরে দেখো
দেখাও যে উদ্দীপক আর মুদ্রাটি n বার নিক্ষেপ করলে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করবে। এটা একটু বুঝাই দিই। দেখাও যে মুদ্রাটি n বার নিক্ষেপ করলে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করবে। তাহলে এখন মুদ্রাটি একবার নিক্ষেপের নমুনা ক্ষেত্র সমান সমান হবে ST। সুতরাং নমুনা বিন্দু কত 2। মুদ্রাটি মুদ্রাটি তোমরা আগে বুঝো তারপর লেখো। 2 বার নিক্ষেপের নমুনা ক্ষেত্র। এবার কেমনে লিখবো আমরা? না এই দ্বারা তোমরাকে গুণ করো। আগে লিখবে যেটা দ্বারা গুণ করতেছো ST। এই দ্বারা দুটাকে গুণ করছি, তারপরে গুণ করব আমরা t দ্বারা তোমরাকে যেটা দ্বারা গুণ করব সেটা আগে লিখবে TST। তাহলে সুতরাং নমুনা বিন্দু সমান সমান হইব 4 ইকুয়াল টু 2 স্কয়ার। এবার মুদ্রাটি 3 বার নিক্ষেপের নমুনা ক্ষেত্র। এবার পুরাটাকে h দ্বারা গুণ করে দিব। SST SPH তারপরে আছে STT। তারপরে লিখো t দ্বারা গুণ করব ESS EST TTH তারপরে আছে TAT। এবার কি হবে? তাহলে নমুনা বিন্দু হইছে 8 মানে হইছে 2TO। তাহলে দেখো একবার নিক্ষেপ করছে যে নমুনা বিন্দু হইছে 2 টু দি পাওয়ার 1। দুইবার নিক্ষেপের নমুনা বিন্দু হইছে 2 টু দি পাওয়ার n। তিনবার 2 টু দি 2 স্কয়ার। তিনবার নিক্ষেপের নমুনা বিন্দু হইছে 2TO। তাহলে a ডট ডট ডট। তাহলে সুতরাং n বার নিক্ষেপে নমুনা বিন্দু সমান হবে 2 টু দি পাওয়ার n। দেখানো হলো। হ্যাঁ পুরো সবাই। কিভাবে করব স্যার এখান থেকে বুঝাইয়া দিই। তো প্রথম আমরা কি বলছে সম্ভাবনা বাইর করতে গেলে কি করতে হবে? সবগুলা সংখ্যা যোগ করতে হবে। এই যে লাল মার্বেলের সংখ্যা, হলুদ মার্বেলের সংখ্যা, কালো মার্বেলের সংখ্যা যোগ করব আমরা। যোগ করলে হবে টোটাল মার্বেল। এই সবগুলা মার্বেলের কি সংখ্যা হবে কি সমগ্র সম্ভাব্য ফলাফল। আচ্ছা আমরা করি এটা। দেখো দেওয়া আছে দিয়ে তোমরা স্যারের তো লিখতে পারো না, তোমরা লেখো। দেওয়া আছে লাল মার্বেল x সমান x প্লাস 2
হলুদ মার্বেল +7। সুতরাং সমগ্র সম্ভাব্য ফলাফল হয়েছে 5x + 7। তো এই প্রথমে বলছি কি দৈর্ঘ্যভাবে তোলায় একটি মার্বেল লাল হওয়ার সম্ভাবনা দেওয়া আছে। তো এই মার্বেল লাল হওয়ার অনুকূল ফলাফল লাল কয়টা আছে দেখো তো x + 2। তারপরে p অফ লাল সমান সমান হবে সমগ্র সম্ভাব্য ফলাফল বা উপরে অনুকূল ফলাফল। এবার প্রশ্নমতে মান দেওয়া আছে তার এটার মানটা আমি সরাসরি লিখে দিই 9/42 x + 2 5x + 7। এখান থেকে x এর মানটা বের করবা তাহলে তোমরা পারবা। এটা হচ্ছে ক নাম্বার। এবার এখান থেকে x এর মান বের করতে বলছে বলো তোমরা তাড়াতাড়ি। স্যার নিচের জায়গাটা দেখা যায় না। কি বল নতুন নিয়ম x = 4 হলে প্রতিস্থাপন না করে পরপর দুটো মার্বেল তোলা হলে মার্বেল দ্বয় হলুদ হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তো x = 4 হলে লাল মার্বেল স্যার আবার উপরে লেখা দেখা যায় না। আচ্ছা আমি নিচেটা লিখে নাও না তারপরে সারি এক কথা x = 4 হলে x এর জায়গায় আপনাদের মান বসাবো। হ্যাঁ তাহলে কি লিখছি x = 4 হলে লাল মার্বেল হবে কতটি এত 6টি, হলুদ মার্বেল হবে x এর 13টি আর কালো মার্বেল হবে 2 * 8। এবার মোট মার্বেল হবে কত আর 2 * 4 = 8। তাহলে মোট মার্বেল হবে 14 8 13 6 27। তাহলে সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে কত 27।
এবার দেখো প্রতিস্থাপন না করে মানে কি, মানে এটাকে আর রাখবো না, থলেতে এটাকে আর রাখবো না, তাহলে লিখি প্রথম মার্বেলটি, প্রথম মার্বেলটি হলুদ হওয়ার অনুকূল ফলাফল। ফলাফল কত হবে? হলুদ বল আছে 13টি, এই 13। সুতরাং বিয়োগ প্রথম মার্বেল হলুদ সমান সমান 27/13। এটার কাছাকাছি যায়। এবার একটু বুঝো সবাই। এবার প্রথম মার্বেল তোলার পর, প্রথম মার্বেল তোলার পর থলেতে মার্বেল থাকে, মার্বেল থাকে। প্রতিস্থাপন যেহেতু করে নাই, প্রতিস্থাপন মানে আবার যেহেতু রাখে নাই, তাহলে থলেতে মার্বেল থাকে কতটি? মার্বেল থাকে 27টি ছিল আগে, একটা তুলে ফেলছে 26। আর প্রথম মার্বেলটা থাকে হলুদ তুলছে, প্রথম মার্বেলটা কি তুলছে? হলুদ। তাহলে প্রথম মার্বেল তোলার পর থলেতে মার্বেল থাকে এতটি, হলুদ মার্বেল থাকে, তাহলে অনুকূল ফলাফল, সমগ্র সম্ভাব্য ফলাফল ফলাফল হবে 26। হ্যাঁ, এতটুকু তোলো, বাকিটা পরে তুলতেছি। এটা গেলে আবার জয়েন করো। স্যার হ্যাঁ, স্যার 27/13 হবে না? P equal to বুঝি না? 27/13 হবে না? কত লিখছি? 27/13 তো লিখছি। কত এটা? 27 না? দেখা যায় না? স্যার 22 দেখা যায়। লেস দেখো নাই। এবার তাহলে থলেতে সমগ্র সম্ভাব্য ফলাফল এত। তাহলে প্রথমটা তো হলুদ মার্বেল করছি, তাহলে হলুদ মার্বেল থাকে কয়টি? হলুদ মার্বেল থাকে ছিল 13টা, একটা তুলে নিয়ে আসলে আর 12টি। সুতরাং দ্বিতীয় মার্বেল কি হলুদ হওয়ার অনুকূল ফলাফল হবে 12। এবার হইব বিয়োগ দ্বিতীয় মার্বেল হলুদ। হলুদ সমান সমান কত হইব? 26/12। দুই কাটলে কত হইব? 6/13। এরপরে আসো